বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন, তাই না? কয়টি ডাব? ৫টি ডাব কিনলেন। এবারে বলা হয়েছে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে। অর্থাৎ সে যদি ১২টি ডাব কিনতে চায় তাহলে তার কত টাকা খরচ হবে। আমরা কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, ঐকিক নিয়মের অঙ্কগুলো যখনই আমরা সমাধান করব তখন কিন্তু আমাদের প্রথমেই কী বের করতে হবে? প্রথমেই আমাদের বের করতে হবে যে একটির দাম কত টাকা, তাই না? একটির দাম যখন আমরা বের করতে পারবো তখন কিন্তু ১২টির দামও আমরা বের করতে পারবো। আমাদের এখানে কি বলা হয়েছে যে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। এর অর্থ আমরা কিন্তু এইভাবেও বলতে পারি যে ৫টি ডাবের দাম হচ্ছে ৬০০ টাকা। ৫টি ডাবের দাম ৬০০ টাকা। তাহলে ৫টির দাম যদি ৬০০ টাকা হয়, প্রথমে আমরা কি করব? একটির দাম বের করব। একটির দাম যদি আমরা বের করতে পারি তাহলে সেই একটির দাম থেকে আমরা কিন্তু ১২টির দাম খুব সহজেই বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটির দাম কিভাবে বের করব? দেখো, ৫টির দাম যদি ৬০০ টাকা হয়, একটির দাম কি কম হবে নাকি বেশি হবে? হ্যাঁ, অবশ্যই কিন্তু কম হবে। এবং কত কম হবে? এই ৬০০ টাকার ৫ ভাগের ১ ভাগ হবে, তাই না? একটির দাম কিন্তু ৫ ভাগের ১ ভাগ হবে। অর্থাৎ এই ৬০০কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে একটি ডাবের দাম কয় টাকা। যখন আমরা একটির দাম বের করব তখন কিন্তু সেই একটি ডাবের দামের সঙ্গে আমরা কিন্তু এই ১২কে গুণ করলেই, হ্যাঁ, আমরা ১২টি ডাবের দাম খুব সহজেই কিন্তু পেয়ে যাব, তাই না? কারণ একটির যে দাম হবে ১২টির কিন্তু তার চাইতে ১২ গুণ বেশি দাম হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটিকে প্রথমেই একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যেহেতু প্রথমেই একটি ডাবের দাম বের করব, এজন্য আমরা প্রথমে কি লিখব? যেহেতু ৫টি ডাবের দাম দেওয়া রয়েছে, আমরা এখানে লিখব ৫টি ডাবের দাম। ৫টি ডাবের দাম কত টাকা? আমাদের কিন্তু বলা হয়েছে ৬০০ টাকা। ৬০০ টাকা, তাই না? এখন ৫টি ডাবের দাম যদি ৬০০ টাকা হয়, আমরা এবারে কী করব? একটি ডাবের দাম বের করব। একটি ডাবের দাম। আচ্ছা, ৫টির দাম যদি ৬০০ টাকা হয়, একটির দাম কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কিন্তু কম হবে, তাই না? এবং কত কম হবে? ৬০০ টাকার ৫ ভাগের ১ ভাগ হবে, তাই না? তাহলে আমরা একটির দাম কিভাবে বের করব? এই ৬০০কে ভাগ করব ৫ দিয়ে। ঠিক আছে, আমরা এখানে লিখব কি? আমরা লিখতে পারি ৬০০ ভাগ ৫। হ্যাঁ, আমরা লিখতে পারি ৬০০ ভাগ ৫ সমান, হ্যাঁ, আমরা এখন এই ভাগটিকে করে উত্তর যা পাবো উত্তরটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দিতে পারি। দেখো, যদি একটু আলাদা জায়গাতে আমরা এই ভাগটিকে সমাধান করার চেষ্টা করি, আমরা ৫ দিয়ে ভাগ করব কাকে? ৬০০কে, তাই না? যেহেতু ৫ একটি মাত্র অঙ্ক, এজন্য আমরা প্রথমে এই প্রথম অঙ্কটিকে ভাগ করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম অঙ্ক রয়েছে ৬। হ্যাঁ, ৬কে ৫ দ্বারা কয়বার ভাগ করা যাবে? আমরা জানি ৫ একে ৫, একবার ভাগ করা যাবে। তাহলে এবার ৬ থেকে ৫ চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও ১। আমরা এখানে ১ পাচ্ছি এবং পাশ থেকে আমরা এই শূন্যটাকে নিচে নামিয়ে নিলাম। ঠিক আছে, এবং দেখো এখন কিন্তু ১ এবং ০ মিলে হয়ে গেল ১০, তাই না? ১০কে যদি ৫ দিয়ে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি ৫ দুগুণ ১০, দুইবার ভাগ করা যাবে। এখন ১০ থেকে ১০ চলে গেলে কিছুই থাকে না, মানে ০। এবার দেখো, এই যে নিচে যে শূন্যটি রয়েছে এই শূন্যটি কিন্তু আমরা চাইলে এখানে নামিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এই শূন্যটিকে নামিয়ে দিলাম। এখন এই শূন্যকে আমরা কিন্তু ৫ দ্বারা ভাগ করব। ঠিক আছে, হ্যাঁ, আমরা ৫-এর সঙ্গে কতকে গুণ করলে ০ পাবো? আমরা জানি ৫-এর সঙ্গে যদি ০কে গুণ করি তাহলে কিন্তু ৫ ০ গুণে ০ পাবো। কারণ হচ্ছে আমরা ০ দিয়ে যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু সেই ০ই হবে, তাই না? ৫ ০ গুণে ০। এবার ০ থেকে ০কে বিয়োগ করলে কিন্তু ০ই হয়, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? ১২০। ১২০ টাকা। তাহলে আমরা এখানে লিখে দেবো ১২০ টাকা। ঠিক আছে, অর্থাৎ একটি ডাবের দাম হচ্ছে ১২০ টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন একটির দাম যেহেতু আমরা বের করতে পেরেছি, এবারে আমরা কয়টির দাম বের করব? আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ১২টি ডাবের দাম কত টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে লিখবো হচ্ছে ১-এর নিচে সুতরাং
12টি ডাবের দাম। আচ্ছা, একটির দাম যদি 120 টাকা হয়, 12টির দাম কি নিশ্চয়ই 12 গুণ বেশি হবে, তাই না? তার মানে আমরা এবারে কি করব, এই 120-এর সঙ্গে আমরা এবারে 12কে গুণ করে দেব। এই দেখো আমরা এখানে এবার কি করতে পারি, একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 120 গুণ হচ্ছে কত, 12। শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেব টাকা। ঠিক আছে, এবার এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো যদি 120-এর সঙ্গে আমরা 12কে গুণ করি, দেখো এখানে আমরা যদি একটু গুণটাকে করি, কোথায় করবো, আমরা এই জায়গাতে করি। হ্যাঁ, 120-এর সঙ্গে যদি আমরা 12কে গুণ করি, প্রথমে 2 দ্বারা এই উপরের প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 1 দ্বারা কিন্তু উপরের প্রত্যেকটিকে গুণ করব, তাই না? প্রথমে 2 দ্বারা করো, দেখো 2 শূন্য গুণে হচ্ছে 0, 2 দুগুণে হলো 4, 2 একে 2। তোমরা তো গুণ অঙ্ক করতে পারো, তাই না? আচ্ছা, তাহলে এবারে দেখো আমরা 1 দিয়ে গুণ করব, কিন্তু 1 দিয়ে গুণ করার আগে কী করতে হবে, নিচের লাইনে আমাদের প্রথমে একটি শূন্য দিয়ে শুরু করতে হবে, তাই না? আমরা একটি শূন্য দিলাম। এবার 1 দ্বারা প্রত্যেকটিকে গুণ করো, 1 শূন্য গুণে 0, 2 একে 2, এবং 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 একে 1। আচ্ছা, এবার আমরা যে 2টি সংখ্যা পাচ্ছি, আমরা এই 2টি সংখ্যাকে যোগ করে দেবো, তাই না? দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 4 এবং 0 মিলে হয়ে যায় 4, 2 এবং 2 মিলে হয়ে যায় আবারও 4, 1-এর 1 কিন্তু এখানে নেমে যাবে, তাই না? তাহলে আমরা পাচ্ছি 1440। তাহলে আমরা এখানে লিখে দেবো 1440 টাকা। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, 12টি ডাবের দাম হচ্ছে 1440 টাকা। ঠিক আছে, তাহলে তার কত টাকা খরচ হবে, 12টি ডাব যদি সে কিনতে চায় তাহলে তার খরচ হবে হচ্ছে 1440 টাকা। তাহলে আমরা কি লিখবো, আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেই লিখবো। ঠিক আছে, আমরা লিখবো কি, আমরা উত্তর দিয়ে লিখবো 1440 টাকা খরচ হবে। ঠিক আছে, খরচ হবে। ঠিক আছে, আশা করি সকলে তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো, 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো, তাই না? এবারে আমাদের বের করতে বলা হয়েছে 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি, যেহেতু আমাদের 8টি কলমের দাম দেওয়া রয়েছে কত টাকা, 64 টাকা, তাই না? 8টি কলমের দাম যদি 64 টাকা হয়, তাহলে আমরা শুরুতে কি করব, কয়টি কলমের দাম বের করব? হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে একটি কলমের দাম বের করব। আমাদের প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এটিই নিয়ম। ঠিক আছে, আমরা প্রথমে একটির দাম যদি বের করতে পারি, তাহলে সেইখান থেকে খুব সহজেই আমরা 24টির দাম বের করতে পারবো, তাই না? তাহলে একটির দাম যদি 64 টাকা হয়, 8টির দাম যদি 64 টাকা হয়, একটির দাম আমরা কিভাবে বের করব, এই 64কে 8 দ্বারা ভাগ করব, তাহলেই কিন্তু একটির দাম আমরা পেয়ে যাব। আচ্ছা, এই দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, এইখানেই বলা হয়েছে যে একটি কলমের মূল্য, একটির মূল্য আমরা কিভাবে বের করব, 64কে ভাগ করব 8 দিয়ে, তাহলে আমরা এখানে লিখব 64। দেখো 64 ভাগ হচ্ছে কত, 8। এখন 64কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার ভাগ যায়, আমরা যদি 8-এর ঘরের নামটা পড়ি, তাহলে দেখো তো আমরা কিন্তু 64 পেয়ে যাব। আমরা কি জানি, 8 এ 8 64, আমরা কি জানি 8 এ 8 64, তার মানে আমাদের ভাগফল হবে কত, 8, তাই না? তোমরা কিন্তু আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো। ঠিক আছে, 64কে 8 দ্বারা ভাগ করে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 8, তার মানে একটি কলমের মূল্য আমরা পাচ্ছি কয় টাকা, 8 টাকা। এখন একটির দাম যদি 8 টাকা হয়, 24টির দাম কি বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে। এবং কত বেশি হবে, এই 8-এর চাইতে 24 গুণ বেশি হবে, যেহেতু 24টি কলম, তার মানে 24 গুণ বেশি হবে, তাই না? তাহলে এই 24টি কলমের মূল্য আমরা কিভাবে বের করব, আমরা এই 8-এর সঙ্গে কিন্তু 24কে গুণ করব, তাই না? এই দেখো এখানে বলা হয়েছে 24টি কলমের মূল্য, আমরা কি করব, 8 গুণ, কারণ একটির দাম হচ্ছে 8 টাকা, এরকম 24টির দাম কিন্তু 24 গুণ বেশি হবে, 8 গুণ এখানে লিখব 24, তাই না? এখন যদি এই দুটিকে আমরা গুণ করি, দেখো 24 এবং 8কে যদি আমরা গুণ করি, দেখো 8 দ্বারা 4কে গুণ করলে হয় 4 এ 8 32, তাই না? 32-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কত থাকলো, 3 থেকে গেল, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেবো, তাই না? আচ্ছা, এবার 8-এর সঙ্গে 2কে গুণ করো, আমরা জানি 8 দুগুণ
16। 16-র সঙ্গে হাতের এই 3 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? 16 এবং 3 মিলে হয়ে যায় 17, 18, 19। কত? 19 হয়ে যায়। আমরা এখানে লিখে দিলাম 19। তাহলে আমাদের এখানে মোট কত হয়ে গেল? 192 টাকা। ঠিক আছে, অর্থাৎ 24টি কলমের দাম হচ্ছে 192 টাকা। আমরা এইখানে লিখে দেব 192। ঠিক আছে, অর্থাৎ 24টি কলমের মূল্য কত টাকা? 192 টাকা। আমরা এখানেও লিখে দেবো 192 টাকা। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘরগুলো পূরণ করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে যে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এতটুকু কিন্তু আমাদের উদ্দীপক যে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। তাহলে এখন নিচে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই যে দেখো নিচে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বের করতে হবে। তারপরে আমরা এই নিচে যে ছক দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ছকের যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি। দেখো আমাদের 1 নাম্বার যে প্রশ্ন, 1 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। বলা হয়েছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। আমাদের উদ্দীপকে কি বলা হয়েছিল? 3 দিনে কিন্তু 24 মিটার কাপড় বুনতে পারেন। তাহলে 6 দিনেরটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, 3 দিনে যদি 24 মিটার কাপড় বুনতে পারেন তাহলে প্রথমে আমরা 1 দিনেরটা বের করব, তাই না? 1 দিনেরটা বের করলে আমরা কিন্তু 6 দিনেরটাও খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা 3 দিনে বলা হয়েছে 24 মিটার বুনতে পারেন, 1 দিনেরটা কীভাবে বের করব? এই 24কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু পেয়ে যাব যে 1 দিনে কত মিটার বুনতে পারেন, তাই না? দেখো 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে 3×8 = 24, অর্থাৎ 8 কিন্তু পাবো আমরা, তাই না? অর্থাৎ 1 দিনে বুনতে পারেন হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তাহলে 1 দিনে যদি 8 মিটার বুনতে পারেন, 1 দিনে কত পেলাম আমরা? 8 মিটার, তাই না? 8 মিটার। এখন 1 দিনে যদি 8 মিটার বুনতে পারেন, 6 দিনে কি বেশি পারবেন নাকি কম বুনতে পারবেন? অবশ্যই কিন্তু বেশি বুনতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে 6 দিনে কত মিটার বুনতে পারবেন? আমরা 8-এর সঙ্গে কিন্তু 6কে গুণ করবো, কারণ 1 দিনে যদি 8 মিটার বুনতে পারেন 6 দিনে কিন্তু 6 গুণ বেশি বুনবেন, তাই না? তার মানে 6 এবং 8কে গুণ করলে আমরা পাই হচ্ছে 6×8 = 48 মিটার। ঠিক আছে, 6 দিনে কত মিটার বুনতে পারবেন? 48 মিটার কিন্তু বুনতে পারবেন। ঠিক আছে, এই দেখো যদি আমরা এবারে এই ছকে লক্ষ্য করি, এই ছকে আমাদের বলা হয়েছে প্রথমে দিন, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে করে 32 দিন পর্যন্ত আমাদের দেখানো হয়েছে। এবং এই নিচে বলা হয়েছে কাপড়, অর্থাৎ প্রত্যেক দিনে কত মিটার বুনতে পারেন সেটি কিন্তু এই জায়গাতে আমরা হিসাব করে বের করব। ঠিক আছে, এই যে 3 দিনে বুনতে পারেন হচ্ছে 24 মিটার, এটি কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 দিনে যদি 24 মিটার বুনতে পারেন এই 3 দিনে, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে কি যে 6 দিনে, এই যে দেখো তীর দিয়ে দেখানো হয়েছে 6 দিনে তিনি কত মিটার বুনতে পারবেন। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা সেই সংখ্যাটি খুঁজে বের করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বের করব? 3 দিনে যদি 24 মিটার বুনতে পারেন তাহলে 1 দিনে কত মিটার বুনতে পারেন? এই যে 1 দিনে কত মিটার বুনতে পারেন সেটি বের করব, তাই না? 1 দিনেরটা বের করব কিভাবে? 3 দ্বারা 24কে আমরা ভাগ করব। আমরা 3 দ্বারা 24কে ভাগ করলে পাই হচ্ছে 3×8 = 24। একটু আগে যেটি আমরা করেছি 8, অর্থাৎ 1 দিনে বুনতে পারেন 8 মিটার, তাই না? 8 মিটার কিন্তু 1 দিনে বুনতে পারেন। এখন 1 দিনে যদি 8 মিটার বুনতে পারেন, 6 দিনে কি বেশি বুনতে পারবেন নাকি কম বুনতে পারবেন? অবশ্যই কিন্তু বেশি বুনতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি 8-এর সঙ্গে 6কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 6×8 = 48। আমরা এখানে লিখতে পারি 48 মিটার। এখানে হচ্ছে 48 মিটার কিন্তু কাপড় তিনি বুনতে পারবেন। আবার এটিকে আরেকটু সহজভাবেও কিন্তু আমরা করতে পারি। এই যে আমাদের যেহেতু প্রশ্নেই বলা হয়েছে 3 দিনে তিনি 24 মিটার বুনতে পারেন, তাই না? 3 দিনে 24 মিটার বুনতে পারেন, তাহলে 3-এর ডাবল কি? 6 দিন। 3 দিনের ডাবল কিন্তু 6 দিন, তাই না? ডাবল মানেই কিন্তু 2 গুণ, ডাবল মানে কি 2 গুণ। তাহলে 3 দিনে যা বুনতে পারবেন, হ্যাঁ 6 দিনে কিন্তু তার 2 গুণ বেশি বুনতে পারবেন। এই জন্য যে 3-এর সঙ্গে আমরা গুণ করেছি কাকে? 2কে। 3 × 2 = 6, হ্যাঁ এই যে 6 দিনে দেখো আমরা কি করলাম?
এই 24-এর সঙ্গেও কিন্তু তোমরা 2কে গুণ করতে পারো। 3-এর সঙ্গে যেহেতু 2 গুণ করেছি, 24-এর সঙ্গেও কিন্তু তোমরা 2কে গুণ করতে পারো। 24 দুগুণ হয়ে যাবে কিন্তু 48। তোমরা যেভাবেই সমাধান করো এখানে কিন্তু সেই 48ই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের 1 নাম্বারটি সমাধান করা হয়ে গেল। এবারে 2 নম্বরে বলা হয়েছে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে, আচ্ছা কি বলা হয়েছে, 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন। আচ্ছা তাহলে 32 দিনে যদি 256 মিটার কাপড় বোনেন তাহলে তার অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন। এই দেখো এবার যদি আমরা ছকে লক্ষ্য করি, 32 দিন কোথায়, এই যে 32 দিন, দেখো 32 দিনে কত মিটার বুনতে পারেন, 256 মিটার, এটা কিন্তু দেয়াই রয়েছে। 32 দিনে যদি 256 মিটার কাপড় বুনতে পারেন তাহলে তার অর্ধেক দিন, অর্ধেক মানে কি, অর্ধেক মানে কিন্তু কি 2 ভাগের 1 ভাগ, তাই না, তাহলে 2 ভাগের 1 ভাগ দিনে, তাহলে 32-এর 2 ভাগের 1 ভাগ কত হয়, বা 32-এর অর্ধেক কত হয়, 32-এর অর্ধেক কিন্তু হয় 16। এই যে 16 দিনে কত মিটার বুনতে পারবেন সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না। তাহলে 32 দিনে যদি 256 মিটার বুনতে পারেন তাহলে 16 দিনে 2 ভাগের 1 ভাগ কিন্তু বুনতে পারবেন। তার অর্থাৎ কি, অর্ধেক মানেই হচ্ছে 2 ভাগের 1 ভাগ বুনতে পারবেন। তাহলে আমরা এই 256কে যদি যে 2 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু পেয়ে যাবো যে 16 দিনে তিনি কত মিটার কাপড় বুনতে পারবেন, মানে অর্ধেক সময়ে তিনি কত মিটার কাপড় বুনতে পারবেন। হ্যাঁ, তাহলে এই 256কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো তো আমরা একটু ভাগ করি, 202 দ্বারা যদি আমরা 256কে একটু ভাগ করি, এই দেখো 2 দ্বারা প্রথমে 2কে ভাগ করো, 2 একে 2। এবারে যদি আমরা 5টাকে নিচে নামিয়ে আনি, 5কে 2 দ্বারা কয়বার ভাগ যায়, আমরা জানি 2 দুগুণ 4, 2 দুগুণ হয় কত, 4 হয়। আমরা 5 থেকে 4 বিয়োগ করলে পাই হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1, নামবে হচ্ছে এবারে 6, তাই না। এখন 1 এবং 6 মিলে হয়ে গেল 16, 2 দ্বারা 16কে কয়বার ভাগ যায়, আমরা জানি 8 দুগুণ 16, এই যে আমাদের ভাগফল মিলে গেল, আমরা পাচ্ছি হচ্ছে 128, তাই না। তাহলে অর্ধেক দিনে অর্থাৎ 16 দিনে কিন্তু সে কত মিটার কাপড় বুনতে পারবে, 128 মিটার, আমরা এখানে লিখে দেবো 128 মিটার। ঠিক আছে, আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল। এবারে দেখো যদি আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে, 20 দিনে যদি 160 মিটার কাপড় বুনে তাহলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে। ঠিক আছে, 20 দিনে যদি 160 মিটার কাপড় বুনে তাহলে 5 দিনে কত মিটার বুনতে পারবে। আচ্ছা তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি, এই দেখো যদি আমরা এই ছকে লক্ষ্য করি, 20 দিন কোথায়, এই যে কিন্তু 20 দিনে 160 মিটার কাপড় বোনেন, তাই না। তাহলে আমাদের বলা হয়েছে যে 5 দিনে, এই যে কিন্তু 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন, এটি আমরা কিভাবে করে বের করতে পারি। এই দেখো এখানে কিন্তু এই যে তীরটি আমরা দেখতে পাচ্ছি, এই নিচে কিন্তু আমাদের দেখানো হয়েছে 160কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে উত্তরটি পেয়ে যাব, এটি কিন্তু আমাদের দেখানো হয়েছে, তাই না। তাহলে 160কে তোমরা কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারো। হ্যাঁ, দেখো যদি আমরা 160কে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 160কে যদি আমরা ভাগ করি, দেখো 4 দিয়ে প্রথমে 1কে ভাগ যাবে না, এই জন্য আমরা 1 এবং 6 16কে ভাগ করব। আমরা 16কে 4 দিয়ে কয়বার ভাগ করতে পারি, আমরা জানি 4 4 16, 16 থেকে 16 গেলে আর কিছুই থাকে না, মানে 0। এবারে পাশে যে 0 থাকে এই 0টাকে কিন্তু আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি সংক্ষেপে, তাই না, এই 0টাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে হয়ে গেল 40। তাহলে আমরা এখানে কত পাবো, আমরা পাবো কিন্তু 40 মিটার। 5 দিনে তিনি কত মিটার কাপড় বুনতে পারবেন, 40 মিটার। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকালে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।